ধনা মুনা নামে ছিল দুই ভাই, বনবাদা করে খায় হামেশায় সাই। বরিজ হাটিতে ঘর তাহাদের ছিল, ধনাইয়ের দেলে সার বাসনা হইল। যাইব বাদা বনে মহল করিতে, মধু লইয়া আসিব সেতা হইতে। সুন্দরবন ১০২টি উপদ্বীপ এবং ১৮০০ বছরের ইতিহাস। এমন সৌন্দর্যের মাঝে একটা বেঁচে থাকার নিত্যকালীন সংগ্রামের গল্প বারংবার উঠে এসেছে। বলছে আমার ভাগ্নি হয়, মানে সংসারের অবস্থা খুবই, ওরা গরিব মানুষ, মানে বন জঙ্গল করে খায়, দুটো বাচ্চা আছে। এই জঙ্গলে যে মাছ ধরতে উঠেছে, আর নৌকায় বসে ওই হাফজা ভাগ বার করে দিচ্ছিল নৌকো থেকে। দেওয়ার পর ওই বাঘটা জঙ্গলের ভিতরে থাকে, ওখান থেকে এসে ওই যখন শরীরের উপর বসে হাফজা বার করে দিচ্ছে, তখন এই এসে থাওয়া মেরে ফেলে দিচ্ছে। স্বামী তো নেই, দুটো বাচ্চা নিয়ে কিভাবে চালাবো? একটা পুরুষ মানুষ থেকে সংসার চলে না, আমি মহিলা কিভাবে চালিয়ে ওদের মানুষ করবো দুটো বাচ্চা? তবুও চলছিল কোনো মতো করে জীবিকাগুলো বাঁচিয়ে। কিন্তু সব তো মানুষের নিয়ন্ত্রণে নয়। আমফান এলো জাঁকিয়ে। সকাল থেকে আমফান ঝড়ে যে সকাল থেকে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে যখন ঝড়ের গতিটা বেড়েছে, তখন ঝড় বৃষ্টি তো হচ্ছে, তারপরে আস্তে 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 যখন জল ঢুকছে, রাত্রের দিকে অবস্থা আরও ঘোরালো হলো। তারপরে সন্ধ্যের পর এই গোটা রাস্তাটা এখান থেকে খেয়াঘাট অবধি গোটা রাস্তাটা একদম আউট হয়ে গেল। তখন তো মানে মানুষ তখন কোথায় যাবে মরিয়া হয়ে, তখন সবাই রাস্তায় উঠেছে। রাস্তায় ওঠার পরে তখন এখানে কাছাকাছি একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট সেন্টারে সবাই গিয়ে ওখানে মানে আত্মরক্ষার মতো একটু বেঁচেছে। আমরা বাঁচার তাগিদে বাচ্চা কাচ্চা নিয়ে, গরু বাছুর নিয়ে আমরা ওই ফ্ল্যাট সেন্টারে উঠে গেলাম। সেখানে আমরা ২-৩ দিন ছিলাম। তারপরে এখানে জল টল কমলে আমরা বাসায় এলাম। ঘর বাড়ি অনেক বিধ্বস্ত, তারপরে বেড়া ভাঙা, চাল চলে গেছে। এই অবস্থায় কিছু মেরামত জায়গায় করে পলিথিন পেয়েছিলাম ত্রাণের, সেই পলিথিন দিয়ে, বেড়াই দিয়ে, চালে দিয়ে আমরা এখানে দিন কাটাচ্ছিলাম। ভোরবেলা এসে দেখি ঘর বাড়ি, এই ঘরটা আমার সব পড়ে গেল ওই বাইকা থেকে ঝড়ে। আমরা পুরো নোনা জল খেয়ে ঘর বাড়ি, গরু বাছুর ছাগল সব আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িঘর আগে ওইদিকে ছিল, নদীতে চলে গেছে, নদীতে চলে গেছে বাড়িঘর। এই নদী ভেঙে ভেঙে এত দূরে এসছে, আমাদের অনেক দূরে ঘর ছিল, সব নদীতে নিয়ে চলে গেছে। আর এখন তো আমাদের কিছু নেই, একদম অসহায় আমরা। তারপরে তো ফসলপত্র তো আমাদের দেখি মাঠে জল ভর্তি, ফসলপত্র তো এবছর তো মানে হয়নি, অনেকে রুইয়েছিল, রুইয়েও হয়নি ফসল। এই গিরির জল আর সরানোর কোনো ব্যবস্থা ছিল না। পাশের গিরির কেউ এই গিরির জল নিতে চায়নি। এটা যেহেতু নোনা জল, আমরা নদী দিয়ে বের করার চেষ্টা করেছিলাম পঞ্চায়েতের সহায়তায়, কিন্তু বারবার বের করে দিয়েও এত ব্যাপক বর্ষা যে আমরা আর ধান লাগাতেই পারলাম না। সেই রোয়াগুলো পচে মরে গেল। ও নদী বাঁধ দুবার করে ভেঙে আমাদের বাড়ি ঘরদোর সব নিয়ে চলে গেছে। আমরা এক ধারটা ভালো আছে, আর আরেক ধারটা আমরা ভেসে আছি। এখন তো রবা সবা যা আমরা ইটটা টুকটাক করেছিলাম সে তো আর হলো না, ফসলপাতি সব নষ্ট হয়ে গেছে। এখন যে আমরা এই মৌসুমটা যে কীভাবে বাঁচবো, কীভাবে খাবো, সেইটাই তো আমরা চিন্তা ভাবনা করছি। এখনো পর্যন্ত আমরা দলে ভাসতেছি। ধান তো হবে না, যেহেতু আমাদের এক ফসল দেশ। এটা আমাদের এখন খুব দুরবস্থার মাঝখান দিয়ে যাবে। বিকল্প পথ, আয়ের পথ তৈরি করতে হবে, করে সেখান থেকে আয় যদি করতে পারি তাহলে হয়তো জীবিকা নির্বাহ করতে পারবো। জমি হারিয়েছে, ফসলও হবে না, কিন্তু বেঁচে থাকার লড়াই তো আর থেমে থাকে না। এই অসহায় আমফান দুর্গত মানুষগুলির নতুন জীবিকা চাই, চাই জীবিকা অর্জনের নতুন উপায়। সেই ভাবনা থেকেই সারণীর আগমন এবং সমাজসেবী সংঘকে
সাথে নিয়ে তাদের যৌথ প্রচেষ্টা। এখানকার কৃষকের ফসল মাঠে নষ্ট হয়ে গেছে, এখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙে পড়েছে। তার উপরে করোনার লকডাউন, চারদিকে কাজের অবস্থা বা কাজ করে মানুষ ইনকাম করতে পারছে না। এই জন্য আমরা চাই সমাজসেবী সংঘ এবং সারণী আমরা যৌথ উদ্যোগে এখানকার মানুষের কাছে, দরিদ্র মানুষের কাছে যেন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এবং তাদের সহযোগিতা করতে পারি, এই প্রার্থনা করি। আমরা পুজোটা ছোট করেছি, আমরা ভাবনাটা বড় করেছি। আমরা চাই যে আমরা যে এবারের কনসেপ্ট আমাদের সেতু, যে হিঙ্গলগঞ্জ থেকে বালিগঞ্জ এবং বালিগঞ্জের সক্ষমতাটাকে নিয়ে আমরা হিঙ্গলগঞ্জে পৌঁছেছি, যে তাদের পাশে তাদের একটু স্বনির্ভর করানো, তাদের লাইভলিহুড ফেরানো, এটাই এবছর আমাদের চেষ্টা। এবং সেখানে আমরা সারণীকে পাশে পেয়েছি। সারণী না থাকলে হয়তো আমরা এই কাজটা করতে পারতাম না, সাহসই পেতাম না। যেহেতু সারণীর এত বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, আয়লার থেকে তারা কাজ করছে, আমরা তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করব এই সারা বছর ধরে ৭৫টা পরিবারকে স্বনির্ভর করানোর, এবং আশা করব মায়ের শক্তি এবং মায়ের পুজো এইভাবে আমরা সার্থক করে তুলতে পারি। বিশ্বে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, যদি আমরা এটা সমাজে মেনে নিতে পারি, তাহলে আমরা সেই নারী স্বাধীনতাটাকে কেন ফিরিয়ে দেবো না? কোনো কালে একা হয়নি কো, যে পুরুষের তরবারি শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। পুরুষের পাশাপাশি আজকে যদি আমরা নারী শক্তিকে যদি জাগরণ না করতে পারি, সমাজের উন্নয়ন আমরা কোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে পারবো না। একদিন আকবরদা বললো যে আমাদের এরকম জৈব সার তৈরি হবে, সারের ট্রেনিং করা হচ্ছে আমাদের সারণী থেকে। তো আমি বললাম যে কী কী করতে হবে, দাদা বলুন, আমি একটু সারের ট্রেনিং করবো। দাদা যে জিনিসপত্রগুলো দিতে বলেছিল সারণীতে জমা আমি দেওয়ার পরে আমাদের সপ্তাহে 2 দিন করে ট্রেনিং হয়, রবিবার আর শনিবার। তো সেই ট্রেনিংয়ে গিয়ে আমাদের সারণীতে মাস্টারমশাই আছে তারাপদ বাবু, উনি আমাদের হাতে কলমে একরকম শিখিয়ে দিয়েছে। দেওয়ার পরে আমি যখন বাড়িতে শুধুমাত্র এই তৈরি করলাম, শুরু করলাম, তখন আমাকে কিছুই ছিল না। তা আমি বললাম সারণীকে, বললাম কিভাবে কি করব। ওরা যথেষ্ট যে সুযোগ সুবিধা আমাকে দিয়েছে, সামান্য 50টা কিছু দিয়েছিল, তা থেকে এখন আমি 5 লক্ষ কিছু আমি তৈরি করতে পেরেছি। মানে ধান, আলু, সবজি এইসব চাষবাস করি। আর এইসব সার অনেক জায়গায় বিক্রি হয়েছে। এবছর কমপক্ষে 30 কুইন্টাল মতো সার আমরা বিক্রি করেছি। যখন ট্রেনিং যাওয়ার টাইম হতো তখন বলতো এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, হয়তো স্বামী বলতো, শাশুড়ি বলতো। তা সেই কাজ করেছিও খুব বাধা বিঘ্ন হলে এই কাজটা আমি শিখেছি। প্রথমে ছায়া ব্লাউজ নাইটি তৈরি হবে, তা ছায়া নাইটি তৈরি হবে, সেগুলো শিখলাম। শিখে তারপরে দেখলাম যে আমার ইচ্ছা হলো যে একটু চুড়িদার কাটাবো বা ছেলেদের শার্ট কাটাবো। তা সে সুযোগ দিল সারণী থেকে যে যতটা তুমি তোমার সাহায্য করবো, তুমি যতটা পারো করতে। এখন আমার এখন ভালো, মোটামুটি অবস্থা ভালো। আগে যে ছেলে মেয়ে ওরা 2 টাকা চাইলেও দিতে পারতাম না, এখন আমি মনে করলে ওরা জামা দাও, প্যান্ট দাও, স্কুলের এই টাকা দাও, এখন আমি ওদের এইটা আমি সাহায্য করতে পারছি। এখানে আমাদের যে সিস্টেমটা আছে, আমরা কলকাতার বড় বাজারে মায়েদেরকে নিয়ে যাচ্ছি, সেখান থেকে ছিট এনে আবার ওরা এখান থেকে ছিট নিয়ে নিজেরা তৈরি করছে, নিজেরা বিক্রি করছে। মানে বাজারটাও নিজেরাই দেখে নিয়ে আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওরা। প্রথমে যখন এই সারণী থেকে এসেছিলাম তখন আমরা কোনো কিছু জানি না, এবং কিভাবে দর্জির কাজ করতে হয়, কাটতে হয়, কিছু জানতাম না। কাটতেও পারি বা কাটা শেখা, সেলাই সব কিছু আমাদের মাস্টারমশাই থেকে আমাদের শিখিয়েছেন। এখন সব দিক থেকে আমরা এই করোনায় আমফান নানা রকম প্রকৃতির বিপর্যয়ের ফলে আমরা এখন পিছিয়ে আছি। এখন এই ঠাকুরের চেয়ে এটা ভালো হয়ে গেলে আবার নতুন করে কাজ বাজ যাতে সব ঠিক হয়, সেই দিকে এখন আমাদের লক্ষ্যায়ন কত দূর কী হয়। প্রথমে আমরা 20 জন মায়েদেরকে নিয়ে টেলারিংয়ের কাজটা শুরু করি। তারপরে আস্তে আস্তে টেলারিংয়ের কাজ করতে করতে আমরা এডুকেশান লাইফ, এই দারিদ্র সীমার নিচে যে সমস্ত অসহায় বাচ্চারা, যাদের বাবা মা পড়াশুনো করার মানে টিউশনি পড়ানোর মতো সামর্থ্য নেই, সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা সার্ভে করে এনে রেকর্ডে এনে তাদেরকে
দিয়ে পড়ানোর ব্যবস্থা হয়। আমরা এই যে সুন্দরবনবাসীর পক্ষ থেকে মাধবকাঠির মতো একটা গ্রাম যেখানে প্রচণ্ড পরিমাণে মানুষ বিধ্বস্ত হয়ে আছে, যেখানে শুধু আয়লা নয়, আমফান নয়, যে কোনো ঝড়, বুলবুল বলুন, আয়লা বলুন, আমফান বলুন, সবই এই সুন্দরবনের উত্তর 24 পরগনার ওপর দিয়ে যায় এবং এরা ক্ষতবিক্ষত হয়ে যায়। এখানে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যেমন ক্ষতবিক্ষত হচ্ছে, তেমনি একদম বিশ্বজুড়ে যে করোনার প্রকোপ, যদিও এখানে সেই প্রকোপটা আসেনি, কিন্তু তার যে অর্থনৈতিক প্রকোপ সেটা তো এখানে পড়েইছে। সেই প্রকোপ থেকে যদি মানুষকে একটু মুক্তি দেওয়া যায়, সেখানে মানুষ এবার আমরা এমন একটা সময় এখানে ঢুকলাম, আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে পারগুমটিতে কয়েকদিন আগেও বাঘে একজনকে আক্রান্ত করেছেন এবং মেরেও ফেলেছে। তো তারপরেও এখন পুরো জঙ্গলে যাওয়া, এদের যে মূল জীবিকা ছিল জঙ্গল থেকে উপার্জন করা, সেটাও বন্ধ হয়ে গেছে। সেই সময় এদের এখন ভীষণভাবে সাবস্টিটিউট সাস্টেনেবল লাইভলিহুডের ভীষণভাবে প্রয়োজন এবং এই সময় সমাজসেবীকে আমরা পাশে পেয়েছি। এখানে আমরা কাউকে মাছটা ধরে দেব না, মাছ ধরাটা শেখাবো। দয়ারো মা বনবিবি বনেরও মাঝারে মুশকিলে পড়িলে ডেকো মা বলিয়া তারে, মা বলিয়া ডাকিলে তারে দয়ালবান হইয়া বিপদের কাণ্ডারি হয়ে নিবে উদারিয়া। শোনো গো তোমার তরে বনবিবি মাই, বনেরও মা বনবিবি তরাবে তোমার।